সাইক্রোমেট্রিক প্রসেস। আমরা জানি সাইক্রোমেট্রিক প্রসেস হচ্ছে ছয়টি সাইক্রোমেট্রিক প্রসেসের মধ্যে 1 নাম্বার প্রসেস হচ্ছে সেন্সিবল হিটিং, 2 নাম্বার হচ্ছে সেন্সিবল কুলিং, 3 নাম্বার হচ্ছে হিউমিডিফিকেশন, 4 নাম্বার হচ্ছে ডিহিউমিডিফিকেশন, 5 নাম্বার হচ্ছে হিটিং এবং হিউমিডিফিকেশন, 6 নাম্বার হচ্ছে কুলিং এবং ডিহিউমিডিফিকেশন। তাহলে আমি আজকে প্রথম দুটি প্রসেস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে সেন্সিবল হিটিং আর একটা হচ্ছে সেন্সিবল কুলিং। এই সেন্সিবল হিটিং এবং সেন্সিবল কুলিং প্রসেসে যাওয়ার আগে আমাদেরকে আগে বুঝতে হবে সেন্সিবল হিট এবং ল্যাটেন্ট হিট কি। আমি এখানে একটি ফ্লো চার্ট এঁকেছি। ফ্লো চার্টে দেখিয়েছি একটি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে প্রথমে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করে, এরপর এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উন্নীত করা হয়। এই 3টি ধাপের মধ্যে আমার 2টি তাপ প্রয়োজন হয়েছে। একটা হচ্ছে সুপ্ত তাপ, আরটা হচ্ছে অনুভূত তাপ। সে নিচে ল্যাটেন্ট হিট বা সুপ্ত তাপ সম্পর্কে আমি সংজ্ঞা দিয়েছি। সংজ্ঞাটা হচ্ছে কি, তাপমাত্রা স্থির রেখে কোনো বস্তুর এক অবস্থা হতে অন্য অবস্থায় পরিণত করতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর ল্যাটেন্ট হিট বা সুপ্ত তাপ বলে। এই যে এখান থেকে আমি দেখতেছি তাপমাত্রা স্থির রেখে কোনো বস্তুর এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিণত করতে যে তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় ওই বস্তুর ল্যাটেন্ট হিট বা সুপ্ত তাপ। ঠিক একইভাবে সেন্সিবল হিট আমি কি লিখেছি সংজ্ঞা, কোনো বস্তুর অবস্থার পরিবর্তন না করে বস্তুর তাপমাত্রা বৃদ্ধি বা কমাতে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জনের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর সেন্সিবল হিট বা অনুভূত তাপ বলে। আমি এখানে কি লিখেছি, তাপমাত্রা বৃদ্ধিও করতে পারে আবার কমাতেও পারে। তাহলে কমাতে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জনের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর সেন্সিবল হিট বা অনুভূত তাপ বলে। এবার আসি আমরা সেন্সিবল হিটিং এবং সেন্সিবল কুলিং প্রসেস আমরা দেখব। আমি এখানে দুই পাশে 2টি প্রসেস দেখাবো। কী জন্য দেখাবো, আমি জাস্ট এই 2টা থেকে কম্পেয়ার করব, তোমরা যাতে ভালো মতো বাসায় অনেক ভালো মতো বুঝতে পারো। কারণ 2টি প্রসেস সেম কিন্তু চেঞ্জ হচ্ছে কিভাবে আমি তা তোমাদেরকে এই 2টি প্রসেসে বর্ণনা করব। তাহলে প্রসেস আঁকতে গেলে হিটিং প্রসেস, সেন্সিবল হিটিং এবং সেন্সিবল কুলিং প্রসেস বর্ণনা করতে গেলে দুই পাশে 2টি কী আঁকতে হবে, আমাকে সাইক্রোমেট্রিক চার্ট আঁকতে হবে। তাহলে আমি বলেছিলাম এইদিকে যে হরাইজন্টাল এই দিকে আমার ডিবিটি লাইন হচ্ছে আমার এই 0 ডিগ্রি থেকে আস্তে আস্তে বাড়বে, ওই জন্য তীর চিহ্ন দিয়ে আমি ডান দিকে দেখিয়েছি ডিবিটি। আর আমার ডিবিটি প্রকাশ করে কিন্তু এই যে 90 ডিগ্রি রেখাগুলো, আমার প্রত্যেকটা 90 ডিগ্রি রেখা নির্দেশ করবে আমার ডিবিটি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক একইভাবে এখানে লিখব ডিবিটি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই নিচ থেকে উপরের দিকে হচ্ছে কি, এইটা নির্দেশ করবে কি আমার স্পেসিফিক হিউমিডিটি কে কী দিয়ে প্রকাশ করা হয়, ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। ঠিক একইভাবে আমি এখানে লিখতে পারি স্পেসিফিক হিউমিডিটি
কে প্রকাশ করা হয় ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমি এইদিকে সেন্সিবল হিটিংয়ে আমি তিনটি বিন্দু নিব। এই তিনটি বিন্দু থেকে আমি ড্রাই বাল্ব টেম্পারেচারের লাইন টানব। আর এই তিনটি বিন্দুকে আমি একসাথে জয়েন করেছি। ঠিক একইভাবে আমি এই সেন্সিবল কুলিংয়েও তিনটি বিন্দু নেব। তোমরা বাসায় যখন করবে তখন আমি যেরকম করে বোঝাচ্ছি সেরকম করে করবে, তাহলে তোমরা বুঝতে পারবা। তাহলে এখানেও আমি ডিবিটি লাইন টানব। এই তিনটা ডিবিটি লাইন আবার এই তিনটা বিন্দু আমি যোগ করে দিয়েছি। এখন আমি দেখাবো সেন্সিবল হিটিং। আর এখানে দেখো, এখানে এই যে তিনটি বিন্দু আমি একই লাইনে প্রকাশ করছি। এই তিনটি বিন্দু কিন্তু আমার, যদি আমি এদিকে প্রকাশ করি তাহলে এটা হচ্ছে কি স্পেসিফিক ওমেগার, মানে স্পেসিফিক হিউমিডিটির মান। অর্থাৎ হচ্ছে আমি এখানে কি দিব, এটাকে আমি যদি পয়েন্ট আকারে কল্পনা করি, 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট। এই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এই লাইনটা কিন্তু, এই হরাইজন্টাল লাইনটা এইদিকে আমার, তার মানে কি এই লাইনে আমার তিনটা বিন্দুতে আমার স্পেসিফিক হিউমিডিটি সমান। তার মানে কি ওমেগা 1 সমান হচ্ছে ওমেগা 2 সমান হচ্ছে ওমেগা 3। ভালো মতো বুঝতে হবে। আমার এই তিনটা বিন্দুর যদি আমি এই ডান পাশে ছেদ করি তাহলে এখানে এই মান হচ্ছে আমার, এই মানগুলো নির্দেশ করবে, হরাইজন্টাল লাইনের মানগুলো নির্দেশ করে কি স্পেসিফিক হিউমিডিটি। তাহলে এই লাইনটাতে এই জায়গা বরাবর আমার ওমেগা 1, 2 নাম্বার পয়েন্টে ওমেগা 2, 3 নাম্বার পয়েন্টে ওমেগা 3। তাহলে ওমেগা 1, ওমেগা 2, ওমেগা 3 সমান। ঠিক একইভাবে এইখানে আমি দেখাবো, এই যে এখানে দেখানো যায়। তার মানে এই বিন্দু কি বলে, এখানে দেখো, এখানে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। তার মানে আমার এই পয়েন্টে ওমেগা 1 সমান ওমেগা 2 সমান হচ্ছে ওমেগা 3। এরপর আমি প্রত্যেকটা ডিবিটি বিন্দু থেকে আমি এই দিকে এনথালপি আঁকবো, আর এইটাতেও আমি এদিকে এনথালপি আঁকবো। তাহলে সাইক্রোমেট্রিক চার্টে আমি দেখিয়েছিলাম কিভাবে এনথালপি লাইন ড্র করতে হয়। আমার প্রত্যেকটা ডিবিটি লাইন থেকে আমার এই যে লাইনগুলো আছে এগুলো হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচারের লাইন। এই ওয়েট বাল্ব টেম্পারেচার লাইনগুলোকে যদি আমি পিছনের দিকে বর্ধিত করি তাহলে 3টি পয়েন্ট পেয়েছি। এই 3টি পয়েন্ট আমার নির্দেশ করবে এনথালপির পরিমাণ। ঠিক একইভাবে আমি এখানেও পেয়েছি। দেখো, এই 3টা পয়েন্ট থেকে ড্রাই বাল্ব টেম্পারেচারের পয়েন্ট থেকে আমি পিছনের দিকে 30 ডিগ্রি লাইনে ওয়েট বাল্ব টেম্পারেচার কী করছি, বর্ধিত করছি, পিছনের দিকে বর্ধিত করলে আমি যে মানগুলো পাই সেটা হচ্ছে এনথালপির মান। এখন আসো সেন্সিবল হিটিং। এই সেন্সিবল হিটিংয়ে আমি ড্রাই বাল্ব টেম্পারেচারকে বাড়াবো। হিটিং বলতে কি টেম্পারেচার বৃদ্ধি করা, আর কুলিং হচ্ছে টেম্পারেচার কমানো। তাহলে আমি এখানে একটু সিম্বল আকারে প্রকাশ করব। এইখানে তীর চিহ্ন দিয়ে দিব, এইভাবে দেখো তীর চিহ্ন দিয়েছি। দেখো তীর চিহ্ন এটা দ্বারা প্রকাশ করা হয় কি আমার এই ড্রাই বাল্ব টেম্পারেচার আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকবে, 1 থেকে 2, 2 থেকে 3-এর দিকে যাবে, তাই তো। এরপর হচ্ছে আমার এইদিকে হচ্ছে, দেখো আমার এটা হচ্ছে সেন্সিবল কুলিং প্রসেস। তাহলে সেন্সিবল কুলিং বলতে কি আমার টেম্পারেচার আস্তে আস্তে কমাবো। তাহলে টেম্পারেচার আমি
এদিক থেকে এই ড্রাইভার টেম্পারেচার আস্তে 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 এদিকে এই বাম দিকে আসতে থাকলে আমার ড্রাইভার টেম্পারেচার কমবে, আবার ডান দিকে যেতে যেতে থাকলে আমার ড্রাইভার টেম্পারেচার বাড়বে। তাহলে আমি এদিকে কমাতে যেহেতু চাচ্ছি, তাহলে আমার এই অ্যারো চিহ্নটা দিতে হবে কি আমার এদিকে। এরপর আমি কি করব, আমি প্রত্যেকটা দুটোটাই সেন্সিবল হিটিং এবং সেন্সিবল কুলিং প্রসেসের দুইটি পদ্ধতির চিত্র আঁকব, আমি দুটি প্রসেসের চিত্র দুই দিকে আমি এঁকেছি। আমার বাম পাশে হচ্ছে সেন্সিবল হিটিং আর ডান পাশে হচ্ছে সেন্সিবল কুলিং। তাহলে সেন্সিবল হিটিং প্রসেসের ক্ষেত্রে আমি ব্যবহার করেছি এখানে একটি হিটিং কয়েল, আর সেন্সিবল কুলিংয়ের ক্ষেত্রে আমি ব্যবহার করেছি এখানে একটি কুলিং কয়েল। হিটিং কয়েল বলতে হিটিং কয়েলের মধ্যে দিয়ে পাস হচ্ছে আমার স্টিম যেহেতু অনেক টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে বাষ্প হয় পানি। তারপর হচ্ছে এদিকে হচ্ছে কুলিংয়ের জন্য আমি যেই গ্যাসটা ব্যবহার করছি সেটা হচ্ছে রেফ্রিজারেন্ট। আমরা জানি রেফ্রিজারেন্ট হচ্ছে একটি ঠান্ডা একটা হিমায়ক, তাই তো। এরপর আসি আমরা এখানে, দেখো আমার একটা সিস্টেমের মধ্য দিয়ে যদি আমি একটা হিটিং কয়েল ব্যবহার করি, তাহলে এই দিক থেকে যদি আমি এদিক থেকে যদি আমি বাতাস প্রবাহ দিই, বায়ুমণ্ডলীয় প্রেসারের যে বাতাস আছে, এই বাতাস যদি আমি এই হিটিং কয়েলের মধ্যে যদি পাস করাই, তাহলে আমার এই অঞ্চলটা তো অত্যাধিক গরম, এই গরম বাতাসটা আমার কোন পাশে আসবে? ডান পাশে আসবে। গরম বাতাস আমার কোন পাশে আসবে? ডান পাশে আসবে। কিন্তু আমার এই হিটিং কয়েলটা কিন্তু অত্যাধিক গরম, তুলনামূলক গরম বাতাস আমার ডান পাশে আসবে। ঠিক একইভাবে আমি কুলিং প্রসেসে দেখি, এইখানে একটা আমি কুলিং প্রসেস ইউজ করছি, যেটা রেফ্রিজারেন্ট দিচ্ছি। রেফ্রিজারেন্ট হচ্ছে ঠান্ডা একটা গ্যাস, এখানে খুব ঠান্ডা, এই অঞ্চলটা প্রচুর পরিমাণ ঠান্ডা। তাহলে বাইরে থেকে যদি আমি বাতাস দিই, বাইরে থেকে যদি আমি ফোর্স ক্রিয়েট করে যদি বাতাস দিই এই কয়েলের মধ্যে দিয়ে, তাহলে আমার এই পাশে ডান পাশে একটা ঠান্ডা বাতাস কি হবে? পাস হবে, তাই তো। তাহলে এখানে আমরা বলতে পারি এটা একটা কয়েল, তাহলে কয়েলের একটা টেম্পারেচার আছে, আবার কয়েল থেকে যে বাতাস বের হচ্ছে সেটার একটা টেম্পারেচার আছে, আবার কয়েলের মধ্যে যে বায়ুমণ্ডলীয় প্রেসারে যে বাতাসটা আমি দিচ্ছি ওইটার একটা টেম্পারেচার আছে। ঠিক একইভাবে সেন্সিবল কুলিংয়েও কিন্তু আমি তিনটি টেম্পারেচার ডিনোট করব, তিন পাশে তিনটি টেম্পারেচার ডিনোট করব। আমি দুটি প্রসেসে তিনটি টেম্পারেচার ডিনোট করেছি। আমি এখানে বলেছি হিটিং কয়েল থেকে নির্গত বাতাসের তাপমাত্রাকে আমি T2 দিয়ে প্রকাশ করেছি। এই যে হিটিং কয়েল, এই হিটিং কয়েল থেকে বাতাস যেটা বের হচ্ছে সেই বাতাসের টেম্পারেচার, কয়েল হতে নির্গত বাতাসের তাপমাত্রা T2, এবং কয়েলের একটা টেম্পারেচার আছে। এই যে নিচের দিকে যে স্টিম দিচ্ছি আমি, এই স্টিমের একটা নির্দিষ্ট একটা টেম্পারেচার আছে। এই টেম্পারেচারের তাপমাত্রা, কয়েলের তাপমাত্রা হচ্ছে T3, এবং কয়েলের মধ্যে যে বায়ুমণ্ডলীয় প্রেসারে ফোর্সে যে টেম্পারেচার যাচ্ছে, এই টেম্পারেচার হচ্ছে কয়েলে প্রবিষ্ট বাতাসের তাপমাত্রা হচ্ছে T1। তাহলে আমি এখানে T1, T2, T3 পেয়েছি। আমার এখানে দেখতে হবে সর্বোচ্চ টেম্পারেচার কার? স্টিমের। তাহলে এই সর্বোচ্চ টেম্পারেচার হচ্ছে আমার এখানে ড্রাইভার টেম্পারেচারে হচ্ছে T3। এরপরে হচ্ছে কয়েল হতে নির্গত বাতাসের তাপমাত্রা T2। একদম সবচেয়ে কম টেম্পারেচার যেটা আমার সেন্সিবল হিটিংয়ে, সেটা হচ্ছে যে বাতাসের তাপমাত্রা, এটা হচ্ছে আমার T1 হিসেবে আমি ড্রাইভার টেম্পারেচারে ডিনোট করেছি। ঠিক একইভাবে সেন্সিবল হিটিং শেষ, এরপর হচ্ছে এদিকে আসি সেন্সিবল কুলিং। সেন্সিবল কুলিংয়েও আমি তিনটি টেম্পারেচার দেখিয়েছি। সেম, কয়েল হতে নির্গত বাতাসের তাপমাত্রাকে হচ্ছে T2, কয়েলে প্রবিষ্ট বাতাসের তাপমাত্রা হচ্ছে T1, এবং
যে কুলিং কয়েলের মধ্যে দিয়ে যে রেফ্রিজারেন্ট যাচ্ছে, এই রেফ্রিজারেন্টের তাপমাত্রা, এখানে কয়েলের তাপমাত্রা হচ্ছে T3, সবচেয়ে কম তাপমাত্রা। যেহেতু রেফ্রিজারেন্ট খুবই ঠান্ডা, ওই জন্য সবচেয়ে কম তাপমাত্রা হচ্ছে T3। সেন্সিবল কুলিংয়ের ক্ষেত্রে সবচেয়ে কম তাপমাত্রা হচ্ছে আমার T3। তাহলে আমি এই টেম্পারেচারগুলো এখানে আমি ডিনোট করব। তাহলে সবচেয়ে কম তাপমাত্রা হচ্ছে আমার T3। এর পরবর্তী টেম্পারেচার বেশি আছে কার? কয়েল হতে নির্গত বাতাসের তাপমাত্রা T2, এরপর হচ্ছে T1। তাহলে আমি দুই দিকে দুটি হিটিং প্রসেসের তিনটি ড্রাই বাল্ব টেম্পারেচার আমি এখানে ডিনোট করেছি। এবার আসি, এখন আমাকে বর্ণনা করতে হবে। বর্ণনা আমি প্রথমে সেন্সিবল হিটিং বর্ণনা করব, এরপরে বর্ণনা করব সেন্সিবল কুলিং। তাহলে সেন্সিবল হিটিং আমি কীভাবে বর্ণনা করতে পারি? দেখো এখানে আমার স্পেসিফিক হিউমিডিটি স্থির, অর্থাৎ ω1 সমান ω2 সমান ω3। আমার স্পেসিফিক হিউমিডিটি হচ্ছে কোনো পরিবর্তন হয় নাই। আর স্পেসিফিক হিউমিডিটি আমি সাইক্রোমেট্রিক চার্টে বলছিলাম কি, এই স্পেসিফিক হিউমিডিটি পরিমাণ নির্ভর করে বাতাসের মধ্যে কি পরিমাণ আমার পানির কণা আছে, ময়েশ্চার আছে। তাহলে আমার এখানে বাতাসের মধ্যে যে পানির কণা আছে, এই কণার কোনো পরিবর্তন হচ্ছে না। ওই জন্য ω1 এবং ω2 এবং ω3 সমান স্থির। কিন্তু আমি কি করছি, আমার ড্রাই বাল্ব টেম্পারেচারকে আস্তে আস্তে বর্ধিত করছি। কীভাবে বাড়াচ্ছি? প্রথমে আমার ড্রাই বাল্ব টেম্পারেচার ছিল T1, এই T1 থেকে পরবর্তীতে আমার ড্রাই বাল্ব টেম্পারেচারকে বাড়িয়ে আমি নিয়ে গেছি কোথায়? T2-তে। আবার ওই T2 থেকে আরেকটু বাড়িয়ে আমি নিয়ে গেছি কততে? T3-তে। তাহলে আমি ড্রাই বাল্ব টেম্পারেচারকে কিন্তু বৃদ্ধি করছি। ড্রাই বাল্ব টেম্পারেচার বৃদ্ধি করা বলতে কি, কোনো একটা রুমের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। কিন্তু আমার এই তিনটা পজিশনে কিন্তু আমার কি স্থির? স্পেসিফিক হিউমিডিটি স্থির। এরপর দেখি আমি এই তিনটি পয়েন্টে ড্রাই বাল্ব টেম্পারেচার আমি তিনটি পয়েন্টে আমি এনথালপি যদি দেখি, এই 1 নাম্বার এনথালপি, আমার যখন ড্রাই বাল্ব টেম্পারেচার T1 তখন আমার এনথালপি হচ্ছে H1। আবার ড্রাই বাল্ব টেম্পারেচারকে যখন T2-তে উন্নীত করেছি তখন আমি এনথালপি পেয়েছি এদিকে H2। ঠিক একইভাবে আমি 2 থেকে যখন 3-তে আরও টেম্পারেচার বাড়িয়েছি তখন আমার এই দিকে, আমার পিছনের দিকে আমার যে মান সেটা পেয়েছি কত? H3। তাহলে আমার এই টেম্পারেচার বাড়ার সাথে সাথে আমার এনথালপিও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আর এনথালপি যদি বৃদ্ধি পায়, কোনো একটা রুমের টেম্পারেচার অটোমেটিক্যালি বেড়ে যাবে। আর এই প্রসেসকে বলা হয় আমার সেন্সিবল হিটিং প্রসেস। সেন্সিবল হিটিং বলতে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম সেন্সিবল হিট হচ্ছে কি, এখানে হচ্ছে বাতাসের যে পানির কণা এগুলো কিন্তু স্থির, কিন্তু আমি টেম্পারেচারকে কী করতেছি? আস্তে আস্তে বৃদ্ধি করছি। তাহলে টেম্পারেচারকে আস্তে আস্তে বৃদ্ধি করছি বিদায় আমার এনথালপিও কি হচ্ছে? আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে। আর এনথালপি যদি বৃদ্ধি পায়, আমার রুমের টেম্পারেচার অটোমেটিক্যালি বাড়তে থাকবে। আর এটাই হচ্ছে আমার সেন্সিবল হিটিংয়ের প্রসেসের বর্ণনা। আর এই বর্ণনাগুলো আমি নিচের দিকে লিখব। আমি এতক্ষণ যেগুলো বলেছি সেগুলি এখানে লিখেছি। কী কী লিখেছি? প্রথমে লিখেছি সেন্সিবল হিটিং কি। সেন্সিবল হিটিং হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি পরিবর্তন না করে বাতাসকে গরম করার প্রক্রিয়াকে সেন্সিবল হিটিং প্রসেস বলে। বর্ণনা লিখেছি কি এখানে, যখন বাতাসের স্পেসিফিক হিউমিডিটি স্থির, এই যে বাতাসের স্পেসিফিক হিউমিডিটি যখন স্থির, যখন ডিভিটি T1 তখন আমার এনথালপি পেয়েছি কত? H1, এখানে লিখেছি। আবার যখন ডিভিটি বলতে ড্রাই বাল্ব টেম্পারেচার T2, তখন আমি এনথালপি পেয়েছি H2।
এই যে এখানে বর্ণনা করেছি H2। আবার যখন ডিভিটি ড্রাই বাল্ব টেম্পারেচার T3, ড্রাই বাল্ব টেম্পারেচার T3, তখন আমি এনথালপি পেয়েছি H3। অর্থাৎ এটাকে যদি আমি একটু বর্ণনা আকারে লিখি, সেটা হচ্ছে আমার অন্য আরেকটা পেজে আমি দেখিয়েছি। আমি এখানে বর্ণনাটা কি লিখেছি, অর্থাৎ এইগুলো থেকে কি বোঝা যায়, বাতাসের স্পেসিফিক হিউমিডিটি পরিবর্তন না করে বাতাসের ড্রাই বাল্ব টেম্পারেচার বৃদ্ধির সাথে বাতাসের এনথালপিও বৃদ্ধি পায়, আর এনথালপি বৃদ্ধির সাথে রুমের টেম্পারেচারও বৃদ্ধি পায়। আর এইভাবে সেন্সিবল হিটিং প্রসেস কাজ করে। এটা হচ্ছে আমার সেন্সিবল হিটিং প্রসেসের বর্ণনা। তাহলে এখন দেখব বাইপাস ফ্যাক্টর। তো সেন্সিবল হিটিংয়ের ক্ষেত্রে বাইপাস ফ্যাক্টর দেখব আমরা। সেন্সিবল হিটিংয়ের ক্ষেত্রে বাইপাস ফ্যাক্টর হচ্ছে কয়েলের তাপমাত্রা এবং কয়েল হতে নির্গত বাতাসের তাপমাত্রার পার্থক্য ও কয়েলের তাপমাত্রা ও কয়েলের প্রবিষ্ট বাতাসের তাপমাত্রার পার্থক্যের অনুপাতকে বলা হয় বাইপাস ফ্যাক্টর। তাহলে আমি পিছনে বাইপাস ফ্যাক্টরের সংজ্ঞাটা লিখব। এই বাইপাস ফ্যাক্টর বা বিপিএফ, সংক্ষেপে বিপিএফও আসতে পারে, সমান কয়েলের তাপমাত্রা মাইনাস কয়েল হতে নির্গত বাতাসের তাপমাত্রা এবং কয়েলের তাপমাত্রা মাইনাস কয়েলে প্রবিষ্ট বাতাসের তাপমাত্রার অনুপাতকে বলা হয় বাইপাস ফ্যাক্টর। তাহলে কয়েলের তাপমাত্রা হচ্ছে, কয়েলের তাপমাত্রাকে আমি কি দিয়ে ডিনোট করছি, T3 দিয়ে ডিনোট করছি। আর কয়েল হতে নির্গত বাতাসের তাপমাত্রা হচ্ছে আমার T2। কয়েলের তাপমাত্রা T3 মাইনাস কয়েলে প্রবিষ্ট বাতাসের তাপমাত্রা হচ্ছে T1। তাহলে এইটাকে বলা হয় বাইপাস ফ্যাক্টর। তাহলে আমরা একটু দেখি, চিত্র থেকে দেখি। এই যে এখানে T3 মাইনাস T2 ডিভাইডেড বাই T3 মাইনাস T1 হচ্ছে আমার বাইপাস ফ্যাক্টর। এখানে সেন্সিবল হিটিং সম্পর্কে আলোচনা করেছি, একদম সেম টু কাজ আমি এখন করব সেন্সিবল কুলিংয়ে। সেন্সিবল কুলিংয়ের ক্ষেত্রে আমরা সেন্সিবল হিটিংয়ের ক্ষেত্রে কি করেছি, বাতাসের স্পেসিফিক হিউমিডিটি স্থির রেখে আমি ড্রাই বাল্ব টেম্পারেচার বৃদ্ধি করে এনথালপিকে বৃদ্ধি করেছি, অর্থাৎ টেম্পারেচার আমি বাড়াইছি। ঠিক একইভাবে আমি কুলিং অর্থ হচ্ছে কি ঠান্ডা করা। আমরা এখন যেটা কাজ করবো সেটা হচ্ছে অপোজিট, মানে হিটিংয়ের বিপরীত কাজ করব। বিপরীত কাজ হচ্ছে আমার বাতাসের, এই ক্ষেত্রে বাতাসের যে ড্রাই বাল্ব টেম্পারেচার, এই ড্রাই বাল্ব টেম্পারেচারকে আস্তে আস্তে আমি কমাবো, কিন্তু আমার স্পেসিফিক হিউমিডিটি কিন্তু স্থির। আমার বাতাসের যে ময়েশ্চার কন্টেন্ট সেটা স্থির, কিন্তু আমি বাতাসের টেম্পারেচার গ্র্যাজুয়ালি আমি আস্তে আস্তে কমে আনবো। আর বাতাসের টেম্পারেচার কমলে অটোমেটিক্যালি আমার এনথালপি কমতে থাকবে। এনথালপি কমলে আমার রুমের টেম্পারেচার অটোমেটিক্যালি কমে যাবে। আর সেটাই হচ্ছে, সেই পদ্ধতিকে বলা হয় সেন্সিবল কুলিং প্রসেস। আমি এখন এই বর্ণনাগুলো এখানে লিখব। আমি এতক্ষণ যেগুলো বলেছি সেগুলি বর্ণনা করেছি। সেন্সিবল কুলিং স্পেসিফিক হিউমিডিটি পরিবর্তন না করে বাতাসকে ঠান্ডা করার প্রক্রিয়াকে বলা হয় সেন্সিবল কুলিং প্রসেস। আমি বর্ণনা লিখেছি এখানে, বাতাসের স্পেসিফিক হিউমিডিটি স্থির, অর্থাৎ যখন আমার ডিবিটি T1, এই যে ডিবিটি ড্রাই বাল্ব টেম্পারেচার যখন T1, তখন আমার এনথালপি হচ্ছে সর্বোচ্চ, তার মানে অত্যাধিক গরম, তখন আমার রুমের টেম্পারেচার অত্যাধিক গরম। আবার যখন ডিবিটি টেম্পারেচার কমানো হয়েছে, 2তে উন্নীত হয়েছে, তখন আমার অটোমেটিক্যালি আমার এনথালপি কমে গেছে, H1 থেকে H2-তে উন্নীত হলো। ঠিক একইভাবে আবার ডিবিটি টেম্পারেচার যখন T3, তখন আমার এনথালপি হয়ে গেছে H3, অর্থাৎ আমার গ্র্যাজুয়ালি কমতেছে। আমার বাতাসের ড্রাই বাল্ব টেম্পারেচার কমতেছে, ঠিক এদিকে এনথালপিও কমতেছে। তার মানে আমার এই এনথালপি কমতেছে, এনথালপি কমে যাচ্ছে। আর এনথালপি যদি কমে যায় তাহলে আমার রুমের টেম্পারেচার অটোমেটিক্যালি কমতে থাকবে। আর এইটাকে বলা হয় সেন্সিবল কুলিং প্রসেস। আমি পরবর্তীতে আলোচনা করছি।
আমি এখানে লিখেছি সেন্সিবল কুলিংয়ে, অর্থাৎ বাতাসের স্পেসিফিক হিউমিডিটি পরিবর্তন না করে বাতাসের ডিভিটি অর্থাৎ ড্রাইভার টেম্পারেচার কমানোর সাথে সাথে বাতাসের এনথালপি কমতে থাকে, আর বাতাসের এনথালপি কমার সাথেই রুমের টেম্পারেচারও কমতে থাকে। এভাবে সেন্সিবল কুলিং প্রসেস কাজ করে। এখন দেখাবো বাইপাস ফ্যাক্টর। আমার সেন্সিবল কুলিংয়ের ক্ষেত্রে বাইপাস ফ্যাক্টর হচ্ছে কয়েল হতে নির্গত বাতাসের তাপমাত্রা মাইনাস কয়েলের তাপমাত্রা এবং কয়েলে প্রবিষ্ট বাতাসের তাপমাত্রা মাইনাস কয়েলের তাপমাত্রার অনুপাতকে বলা হয় বাইপাস ফ্যাক্টর। আমার এখানে কয়েল হতে নির্গত বাতাসের তাপমাত্রাকে আমি সেন্সিবল কুলিংয়ে ডিনোট করছি T2, আর কয়েলের তাপমাত্রা হচ্ছে T3। ঠিক একইভাবে কয়েলে প্রবিষ্ট টেম্পারেচার হচ্ছে T1 এবং কয়েলের তাপমাত্রা হচ্ছে T3। এটা হচ্ছে আমার বাইপাস ফ্যাক্টর। এখানে আমি দেখিয়েছি এই যে কয়েল হতে নির্গত বাতাসের তাপমাত্রাকে আমি T2 দিয়ে প্রকাশ করেছি, আবার কয়েলের তাপমাত্রা হচ্ছে T3, আবার কয়েলে প্রবিষ্ট বাতাসের তাপমাত্রা হচ্ছে আমার T1। তাহলে এই তিনটি টেম্পারেচারকে ডিফারেন্স করে অনুপাত করছি, ওই অনুপাতকে বলা হয় বাইপাস ফ্যাক্টর। আমি পিছনে বর্ণনা করেছি। তাহলে তোমরা আশা করি এই সেন্সিবল হিটিং এবং সেন্সিবল কুলিং আমি যেভাবে বর্ণনা করেছি সেভাবে একদম নিখুঁতভাবে তোমরা বাসায় ভালো মতো দেখবে। আশা করি সবাই সুন্দরভাবে আমার এই সেন্সিবল হিটিং এবং সেন্সিবল কুলিং বর্ণনা করতে পারবে। আজকের জন্য সবাইকে ধন্যবাদ। আমি পরবর্তীতে যে টিউটোরিয়ালে দেখাবো সেটা হচ্ছে হিটিং এবং হিউমিডিফিকেশন এবং কুলিং এবং ডিহিউমিডিফিকেশন দুটি প্রসেস বর্ণনা করে দেখাবো পরবর্তী টিউটোরিয়ালে। এই পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ।